বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান পড়ার ধারাবাহিকতায় আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো স্বরগ্রাম এবং হলো হারমোনিক্স। তো স্বরগ্রামটা কি আসলে কি? এটি হলো আমরা যে বিভিন্ন স্বর ব্যবহার করে, ধ্বনি ব্যবহার করে আমরা যে একটি সুরের দোতনার অপশনটি তৈরি করি, সেটার কয়েকটা স্টেপ বাই স্টেপ সাজানো কিছু সুরকে বলা হয় হলো স্বরগ্রাম। এই সাজানো সুরগুলো সমন্বয় করে কিন্তু বিভিন্ন অপশনগুলো এখানে তৈরি করা হয়। তো আমাদের যে বাংলা ইয়ের ক্ষেত্রে যে সা রে গা মা পা ধা নি, সা নি ধা পা মা গা রে সা, তো এটা বাংলাদেশি ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেমে মানে করা হয়, বাট অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এটি তা নাই। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে তোমার বাজেট অপশনটা কিন্তু মানে ইয়ে থাকে। তো ৫ শতকের ক্ষেত্রে এটি যেভাবে লেখা হয় সেগুলো কিন্তু পর্যায়ক্রমে দেয়া আছে, এবং প্রত্যেকটির কম্পাঙ্কের হিসাব করতে গিয়ে মূলের সাথে তার রিলেশন কি, কে কার কত ভাগ, সব অপশন কিন্তু এখানে আছে। দেখো, বাংলাদেশি কি লাগছে? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা হ্যাঁ। মা গা রে সা, তাই না? ৫/৭ তো জি স্যার। আছে যে ডু রি মি ফা, এটাই আছে না? তো সেটা এবং কি? ৫/৭ হ্যাঁ, ৫/৭ প্রতীক হিসেবে এগুলো দেওয়া আছে। আপেক্ষিক, কম্পাঙ্ক, পূর্ণ সংখ্যায় সেগুলো, এরকম বিভিন্ন অপশন গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তার মধ্যে আমাদের মূলত এই সা রে গা মা পা ধা নি সা, এই সাপ থেকেই আমাদের রিপিট আছে। হুম। তো এই সঙ্গীতের সুর নিয়ে কথা হলো। তো এখন দেখো, সুর কাকে বলে? যদি কোনো শব্দের একটি মাত্র কম্পাঙ্ক থাকে সেটা সুর। আর স্বর কাকে বলে? যদি কোনো শব্দের একাধিক কম্পাঙ্ক থাকে তাহলে সেটিকে বলা হয় স্বর। যেমন আমি যে স্বর। কথা বলতেছি, আমার কিন্তু এখানে একাধিক কম্পাঙ্ক সমন্বয়ে কিন্তু আমার গলা থেকে সাউন্ডটা বের হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ। আর মূল সুরটা কি? যদি কোনো স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা আছে সেটাই হলো মূল সুর, কারণ ওটারই গুণিতক আকারে কিন্তু অন্যগুলো হয়ে তোমার শব্দটা তুমি শুনতে পাচ্ছ। ঠিক আছে? হুম। এরপর আছে উপসুর এবং হারমোনিক। স্বর সৃষ্টিকারী কম্পাঙ্ক গুলো সাধারণত এমন ভাবে থাকে যে সবচেয়ে ছোটটি হলো মূল সুর, আর মূল সুরের গুণিতক আকারে যারা থাকে তারা হলো উপসুর। যেমন মূল সুর তুমি হয়তো ৩০ বললে, তাহলে উপসুর এসে দেখা যাচ্ছে তোমার কত ৬০ একক হচ্ছে। তাহলে এই ৬০ এককটা হলো মূল সুরের জন্য হলো অপসুর বা উপসুর যেটা আর কি। আশা করি এই উপসুরের হারমোনিকের অপশনটা ক্লিয়ার হবে। হারমোনিকের ক্ষেত্রে জি। কিন্তু আমরা বলতেছি যে আম, এখানে কিন্তু ওইভাবে কোনো অপশন দেওয়া হয়নি, সমস্যা বা অন্য কোনো অপশন কিন্তু নাই। আছে কি? তুমি নর্মালি হারমোনিকের অপশনে দেখবা যে এখানে শব্দগুচ্ছের একটা বিশেষ সেট, যেখানে এই ধরনের নাম্বার ইউজ করা হয়, অন্যান্য অপশন সবই আছে। আর উপসুর বা ইয়েগুলো কি, সাধারণত তোমার সবগুলো সুরের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেই ছোটটার অবস্থানগতভাবে যেন স্বাভাবিক অবস্থানে থাকে, সেটি হলো মূল সুর। দেখো তো এইটুকু ক্লিয়ার হলো কিনা। জি স্যার। এরপর আছে তারের কম্পন। তারের কম্পন থেকে দেখো এখানে আর তরঙ্গ তৈরি হচ্ছে সেটা দেখানো আছে, তাই হচ্ছে না? এটা আর জি স্যার। তরঙ্গই কিন্তু, হুম। কারণ এখানে মাধ্যমের কণাগুলোর সাথে সমকোণে এটা কাঁপতে থাকবে। এরপরে আছে দেখো আমাদের প্রত্যাশা যেটা,
টানা তারের ক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গের বেগ। একটা তারকে যদি আমরা টানি তাহলে সেই তারটির কিন্তু আকৃতি এরকম হবে। হ্যাঁ। এবং সেক্ষেত্রে যে মূল ইকুয়েশন গুলো দাঁড়াবে তার কিন্তু তোমার ক্যালকুলেশন অন্য অপশন সমস্ত কিছু কমপ্লিট করলে দেখা যাবে ভি ইজ ইকুয়াল টু টি ভাগ এম। এই টিটা কি? এই টিটা হলো তোমার পর্যায়কাল, এম হলো তোমার ওই তারের একক দৈর্ঘ্যে ভর। বুঝতে পারছো? ওই তারের একক দৈর্ঘ্যে ভরটা হলো তোমার এম। জি স্যার। তো এখানে আমাদের ইকুয়েশন যেহেতু প্রুফ করার দরকার নেই, শুধু এখন তুমি বলিত স্যার এটার মূল বিষয়টা কি? মূল বিষয় কিন্তু খুবই সহজ। সেটা হলো তারটিকে আমি যদি এইভাবে চিত্রের প্রদর্শক উপায়ে যদি সংযুক্ত করে রাখি তাহলে মাঝখান থেকে টান দিলে সেই টানটাই হলো টি, একক দৈর্ঘ্যে ভর হলো এম, আর ভি হলো তোমার ওই যে মাধ্যমটি এই কাজটা করলো সেটি। আচ্ছা, আমার মনে হয় ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা তো আমরা জানি। এফ ল্যামডার রাত এখানে এন ল্যামডা লেখা আছে, এন মানে কম্পাঙ্ক। বুঝতে পারছো কি? জি স্যার। তো এরপরে যেটা দেওয়া আছে এন ল্যামডা ভি ইজ ইকুয়াল টু এন, তাহলে এন ল্যামডা বসালে তোমার কি এন ইজ ইকুয়াল টু 1 ভাগ এন, কিরকম হবে না? জি স্যার। হ্যাঁ। এখন পর্যায়ক্রমে খালি কিন্তু মান বসিয়ে দেওয়া, ল্যামডা ইজ ইকুয়াল টু 2l, তারপর সেখান থেকে এল ইজ ইকুয়াল টু এই যে পরিবর্তনগুলো আছে দেখো তুমি একটু খেয়াল করো, আমি একটু মার্কিং করে দেই তাহলে বিষয়টি বুঝতে সহজ হবে। এই যে এটা একটা সূত্র, এটা কিন্তু ওই সূত্রেরই একটা ভিন্ন রূপ, আর সাথে দেওয়া আছে এন ইজ ইকুয়াল টু কি হবে, যেটা এখানে লেখা আছে এখানে পরিপূর্ণ রূপে এখানে। দেন এই মানগুলো আবার পরবর্তীতে আমরা চাপ কি দেখতে পাচ্ছ কি? জি স্যার। আমাদের এই যে পরিবর্তনগুলো যেগুলো আছে এই সূত্রগুলো আমাদের 100 ভাগ মুখস্থ রাখার দরকার হবে না, বাট খালি ধারণা রাখবা এবং বিষয়গুলো বুঝে বুঝে একটু পড়লেই হবে। তো তাহলে আমাদের এইটুকু অংশ ক্লিয়ার, ঠিক আছে তো? জি স্যার। এখন দেখো টানা তারের কম্পনের সূত্র, দৈর্ঘ্যের সূত্র আছে। দৈর্ঘ্যের সূত্রটা কিন্তু খুবই, যে একটা তারকে টানাতে তুমি রাখছো, এর কম্পাঙ্ক অবশ্যই দৈর্ঘ্যের কি হবে? ব্যস্তানুপাতিক, কারণ দৈর্ঘ্য তত বড় হবে কম্পাঙ্ক তত কমে যাবে। তারপর টানের সূত্র, তারে মানে এই যে তার যদি আমি টান টান করে রাখি তাহলে এই টানা তারের বর্গের তাহলে এখন আমাদের এই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন লিখলাম যে দৈর্ঘ্যের ক্ষেত্রে কম্পাঙ্কটা হলো দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাহলে হ্যাঁ। টানের ক্ষেত্রে কিন্তু সমানুপাতিক সম্পর্ক আসবে, রুট জি স্যার। ওভার যে সম্পর্কটা হবে, অর্থাৎ বর্গমূলের কম্পাঙ্ক সমানুপাতিক। তোমার এই টানের বর্গমূলের কি সমানুপাতিক, তাই আছে না? বর্গমূলের চিহ্নিত। ভরের ক্ষেত্রে লেখা আছে টানাতারের কম্পনটা এর প্রতি একক দৈর্ঘ্যে যে ভরটা হবে তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে একটা হলো সমানুপাতিক আর একটা হলো কি ব্যস্তানুপাতিক। এটা ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় তুমি নিজে একবার দেখে নাও, তারপরে কথা বলছি ইনশাল্লাহ।